হেঁটে হেঁটে এখানে স্টেশনে আসতে হলো। সিট ছাড়ার অন্তত 5 গুণ লোক আমরা দাঁড়ানো আছি। ছোট ভাই পরীক্ষার্থী, এখন থেকে লঞ্চ ছাড়বে না। পণ্য ও গণপরিবহনের পর এবার লঞ্চ চলাচল বন্ধ, পথে ঘাটে দুর্ভোগ, একমাত্র ভরসা ট্রেনে উপচে পড়া ভিড়। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ধর্মঘটকারীদের বৈঠক স্থগিত। তেলের দাম সমন্বয় করায় জনগণকে জিম্মি করা অযৌক্তিক, সুযোগ নিলে ব্যবস্থার হুঁশিয়ারি সড়ক মন্ত্রীর। সিন্ডিকেটের কারসাজি দেখছে বিএনপি। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ক্লিনিকে করোনার গণটিকা কার্যক্রম, 7 দিনে ভ্যাকসিন পাবেন 70 লাখ মানুষ। সব কেন্দ্রে উপচে পড়া ভিড়। একটু গণবেগার শিখতে পারলেই সে মিস্ত্রি, আর অনেকে আছে মনে করেন জাহাজ কোনো রকম একটু চালাইতে পারে, হেও সুকানি। নদীপথে আতঙ্ক, 7,000 অবৈধ বাল্ক হেড, অদক্ষ চালকের কারণে প্রায় দুর্ঘটনা। বালু ব্যবসায়ীদের কাছে অসহায় বিআইডব্লিউটিএ। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। পণ্য ও গণপরিবহনের পর লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। ভাড়া বাড়ানোর দাবি না মানা পর্যন্ত চলবে না কোনো আন্তঃজেলা নৌযানও। এদিকে শনিবার সকাল থেকে গণপরিবহন না থাকায় চরম দুর্ভোগে পড়েন কাজে বের হওয়া মানুষ। পায়ে হেঁটে দফায় দফায় যানবাহন পরিবর্তন করে ছুটতে হয়েছে গন্তব্যে। জীবন জীবিকার প্রয়োজনে সবাই ছুটছেন অনিশ্চিত যাত্রায়। দফায় দফায় যানবাহন পরিবর্তনই শুধু নয়, পায়ে হেঁটে রওনা হতে হয়েছে বেশিরভাগ মানুষকে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু ও বয়স্করা। গাবতলী থেকে সাভার 100 টাকা পিস 3 জন করে নিয়ে যাচ্ছে। 100 টাকার সিএনজি ভাড়া চাইতেছে 200 টাকা, 200 টাকার চাইতেছে 800 টাকা। ধর্মঘট ডাকার কারণে বাস চলাচল বন্ধ, তেলের দাম বৃদ্ধি, এগুলো তো জনসাধারণের একটা ভোগান্তি। এখন যাব কুষ্টিয়াতে, বাস তো নাই। জ্বালানি তেলের দাম বাড়ার অস্বস্তির সঙ্গে চাকরিজীবী ও শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত সূচি মানতে গিয়ে ক্ষোভ পৌঁছেছে চরমে। রবিবারের কারণে আমাকে যেতে হচ্ছে। পরীক্ষার হলে ঢুকতে লেট হয়ে গিয়েছে এবং আসার সময় প্রচুর কষ্ট হয়েছে। পরীক্ষার প্রিপারেশনটা ভালো মতো নিতে পারিনি। আমরা সন্দেহে ছিলাম যে পরীক্ষা হবে কি হবে না। সড়কের যখন এই অবস্থা, তখন দক্ষিণাঞ্চলের মানুষের ভরসার নৌপথও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে লঞ্চ পরিবহন মালিক সমিতি। তাদের দাবি, তেলের দামের সঙ্গে মিলিয়ে ভাড়া বৃদ্ধি করা না হলে সম্ভব নয় লঞ্চ চলাচল অব্যাহত রাখা। তেলের মূল্য বৃদ্ধির কারণে তো হঠাৎ করে আরও 23 ভাগ খরচ বেড়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিটা সরকার মেনে না মেনে, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো মালিকই জাহাজ চালাবে না। এদিকে না জেনে যারা এসেছিলেন লঞ্চ টার্মিনালে, তারাও পড়েছেন ভোগান্তিতে। একটা এজেন্সি দাম বাড়াইতেছে, আরেকটা এজেন্সি ধর্মঘট করতেছে। আমরা যারা সাধারণ মানুষ, আমরা টোটালি ভোগান্তির শিকার। লাগামহীন যে কষ্টটা শুরু হয়েছে, এটা কবে শেষ হবে একমাত্র আল্লাহই জানে। আমার ছোট ভাই পরীক্ষার্থী, এখন থেকে লঞ্চ ছাড়বে না। আমি বিকালবেলা ফোন দেওয়া হয়েছে, বলছে লঞ্চ ছাড়বে। এখন এসে দেখি কোনো লঞ্চ নাই। এই যে ভোগান্তিটা, এটা কে নেবে? জ্বালানি তেলের দাম বাড়ায় গত শুক্রবার থেকে দেশ জুড়ে পরিবহন ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ও মালিক সংগঠনগুলো। লঞ্চ মালিকদের ধর্মঘটের কারণে লঞ্চ সাময়িক সময়ের জন্য বন্ধ আছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলবে না। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের দামের সঙ্গে ভাড়া সমন্বয়ের দাবিতে বাস, লঞ্চ চলাচল বন্ধ করায় এখন একমাত্র ভরসা ট্রেন। রেল স্টেশনে তাই উপচে পড়া ভিড়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকেও মিলছে না টিকিট। তবে বাড়তি টাকায় কালো বাজারে টিকিট পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্ল্যাটফর্মে রেলগাড়ি পৌঁছা মাত্র এভাবেই হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা। দরজা থেকে শুরু করে ভেতরের লবি, তিল ধারণের ঠাঁই নেই কোথাও। রাজধানীর ভেতরে গণপরিবহন না থাকায় পায়ে হেঁটে যখন স্টেশনে পা রাখছেন, সেখানেই মরার উপর খাড়ার ঘা। গলদঘর্ম হয়ে ঘন্টার পর ঘন্টা কাউন্টারে দাঁড়িয়েও মিলছে না টিকিট। এক একটি টিকিট যেন সোনার হরিণ। যারাও বা টিকিট পাচ্ছেন, শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছানো নিয়ে শঙ্কা তাদের। স্ট্যান্ডিং পাইছি, কিন্তু গাড়িতে উঠতে পারবো কিনা সে সন্দেহ আছে। বাস মালিকের সাথে সরকারের কোনো সমন্বয় নাই, তার কারণে আজকে আমাদের এই ভোগান্তি। আমি সে নিউ মার্কেট থেকে হাঁটে আসছি স্টেশন পর্যন্ত। একটা মহিলা বা বাচ্চা, তাদের দাঁড়ায় থাকা সেই সক্ষমতা নাই। তারা মাঝে মাঝে ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে, এমন একটা অবস্থার মধ্যে অজ্ঞান হয়ে যাচ্ছে, এমন সিচুয়েশন তৈরি হয়েছে। ব্যাংক সহ সরকারি বিভিন্ন দপ্তরের চাকুরির পরীক্ষা, বিভিন্ন একাডেমিক পরীক্ষা থাকায় বিপাকে পড়েন রাজধানীতে আগতরা। এছাড়া জরুরি কাজে ঢাকা এসেও বিপদে পড়েন অসহায় মানুষ। পরীক্ষা দিতে আসছিলাম, আসছি ওইভাবে, যাইতে হইতেছে এইভাবে। যাদের এই ঢাকা শহরে থাকার মতো কোনো জায়গা নাই, তারা কি করবে? শুক্রবারে যারা সকালে পরীক্ষা দিয়ে চলে যেতে চাইছিল,
তারা তো যেতে পারেনি। এই অবস্থার মধ্যে স্টুডেন্টরা কিভাবে বাসায় ফিরবে, পরীক্ষার্থীরা কিভাবে যাবে? বাড়তি চাপ সামাল দিতে আন্তনগর ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করার কথা জানান রেল সংশ্লিষ্টরা। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে বিভিন্ন ট্রেনে, আন্তনগর ট্রেন সমূহে আমরা নতুন করে 22টি কোচ সংযোজন করেছি আজকে, আগামীকাল আরও বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন নানা সমস্যায় জর্জরিত বিশৃঙ্খল পরিবহন খাত যেন হঠাৎ করেই বন্ধ হয়ে এমন জনদুর্ভোগ তৈরি করতে না পারে, সে ব্যাপারে আশু পদক্ষেপ নিতে হবে সরকারকে। একই সাথে উদ্ভূত পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক করার দাবি তাদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে চলমান সমস্যা সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ধর্মঘটকারীদের বৈঠকের কথা থাকলেও তা স্থগিত হয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় কক্সবাজারে আটকা পড়েছেন 20,000 পর্যটক। তাদের বিশেষ ব্যবস্থায় চট্টগ্রাম পাঠাচ্ছে জেলা পুলিশ। এতে স্বস্তি ফিরেছে পর্যটকদের মাঝে। সাপ্তাহিক ছুটির দিন হিসেবে বৃহস্পতি, শুক্র ও শনিবার হাতে রেখে কক্সবাজারে আসেন হাজারো পর্যটক। যারা শুক্রবার ফিরে যাওয়ার শিডিউলে ছিলেন তারাও এসেছিলেন আরও কয়েকদিন আগে। বাস চলাচল বন্ধ থাকায় তারা নির্ধারিত সময়ে কক্সবাজার ছেড়ে যেতে পারেননি। আটকে পড়া পর্যটকদের চট্টগ্রাম ফেরানোর উদ্যোগ নেয় কক্সবাজার জেলা পুলিশ। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পর্যটকরা। সকাল থেকে বাসের জন্য ট্রাই করতেছি, বাস পাই নাই। পরিবহন ধর্মঘটের কারণে আমরা বাসের টিকিট ক্যান্সেল হয়েছে এবং কোনোভাবে যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারছিলাম না। এখানে আটকে ছিলাম বেশ কয়েকদিন, 2-3 দিন। এখন এই পুলিশের এই উদ্যোগের কারণে আমরা অন্তত যার যার গন্তব্যে পৌঁছাতে পারছি। তাদের অসুবিধার কথা চিন্তা করে আমরা বাংলাদেশ পুলিশের তরফ থেকে তাদেরকে চিটাগাং পর্যন্ত ফ্রি অফ কস্ট পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এদিকে একই কারণে খাগড়াছড়িতেও আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক। তাদের অভিযোগ, পরিবহন ধর্মঘটের অজুহাতে বাড়ানো হয়েছে সাজেকে রাত্রি যাপনের ব্যয় ও প্যাকেজে থাকা যানবাহনের ভাড়াও। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। জ্বালানি তেলের দাম সমন্বয় করায় জনগণকে জিম্মি করা অযৌক্তিক মন্তব্য করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, বিশ্ববাজারে দাম কমলে দেশের বাজারেও কমানো হবে। এদিকে কেউ এর সুযোগ নিয়ে ভাড়া বাড়ালে কিংবা পণ্যের দাম বৃদ্ধি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যবেক্ষণ করছেন বলেও জানান তিনি। দেশের বাজারে বুধবার মধ্যরাত থেকে এক লাফেই ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয় 23%, আর তাতেই দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। পণ্য ও গণপরিবহন ধর্মঘটে সাধারণ মানুষকে সইতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। এমন প্রেক্ষাপটে যুক্তরাজ্য সফরে থাকা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ভার্চুয়াল ব্রিফিংয়ে আসেন শনিবার বিকেলে। দাবি করেন, বিশ্ববাজারে ক্রমাগত দাম বৃদ্ধি, বিপিসির লোকসান আর ভারতে পাচারের শঙ্কা থেকে দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না সরকারের। জ্বালানি তেলের দর সমন্বয়ের কারণে জনগণকে জিম্মি করা অযৌক্তিক উল্লেখ করেন জ্বালানি প্রতিমন্ত্রী। যেমন ডিজেলের মূল্য প্রতি লিটারে বেড়েছে 15 টাকা, ঠিক না? যদি প্রতি লিটার ডিজেল একটি যানবাহন 4 কিলোমিটার চলে, প্রতি লিটারে যদি 4 কিলোমিটার চলে, তাহলে যানবাহনের চলাচলে প্রতি লিটার খরচ বেড়েছে 3 টাকা 75 পয়সা। যদি এই হিসাবে ধরি আমি, 40 জন যাত্রী যদি একটি বাসে একজন যাত্রী 10 কিলোমিটার চলাচলের জন্য জনপ্রতি ভাড়া বাড়বে 0.93 পয়সা। এদিকে নিজ বাসায় এক ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। লন্ডনে অবস্থানরত মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আগামীকাল বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে। সকলের সাথে আলাপ আলোচনা করে জনগণের উপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে, সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত রয়েছে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে আবারও ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান ওবায়দুল কাদের। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। বিএনপির অভিযোগ, সরকারের সিন্ডিকেটের কারসাজিতে জ্বালানি ও ভোজ্য তেলের দাম বেড়েছে আর দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সরকার নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ বলে মন্তব্য করেন নেতারা। শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক স্মরণ সভায় একথা বলেন তারা। বাস চলছে না, ট্রাকও চলছে না, মানুষ পায়ে হাঁটছে, মানুষ যাবে কোথায়? একদিকে তার জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে, অন্যদিকে এখন আবার বাড়িয়ে দিল এই জ্বালানির দাম, ফলে কি হবে? আরো দ্বিগুণ বাড়বে। যেহেতু আজকে দেশে মানুষ নিজের অধিকারগুলো আদায়ের জন্য কাজ করতে শুরু করেছে, সুতরাং
সেইখান থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দিতে হবে। পৃথিবীর কোনো দেশে নাই যে একবারে এত টাকা বৃদ্ধি হতে পারে। এই দ্রব্যমূল্য বৃদ্ধির যে কারণ হলো একটি সিন্ডিকেট, আর এই সিন্ডিকেট হচ্ছে আওয়ামী লীগের সিন্ডিকেট। তাই সরকার তাদেরকে কোনো রকমের ব্যবস্থা নিচ্ছে না, নিবৃত্ত করছে না। যারা জনগণকে কষ্ট দিয়ে রাজনৈতিক মাঠকে উত্তপ্ত করার চেষ্টা করছে তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। শনিবার সকালে রাজধানীর লালবাগে বাচ্চু সর্দার ফাউন্ডেশন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, কোনোভাবেই সাধারণ মানুষকে জিম্মি করতে দেয়া হবে না। কেউ যাতে মানুষের দুর্ভোগ সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম। পরে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। আগুন সন্ত্রাস, জনদুর্ভোগের সৃষ্টি করে, অহেতুক হানাহানির সৃষ্টি করে, মানুষকে কষ্ট দিয়ে যারা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে, রাজনৈতিক মাঠকে উত্তপ্ত করার চেষ্টা করছে মানুষের কষ্ট দিয়ে, আমরা তাদের বিরুদ্ধে আমরা সবসময় প্রতিরোধের ভাষায় কথা বলবো এবং সবসময় তাদেরকে আমরা ঘৃণা করব এবং তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিরোধ করব। ভ্রমণ ভিসার আড়ালে চলছিল মানব পাচার। প্রতারণার শিকার হয়েছেন ৫ শতাধিক মানুষ। ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে এমন একটি চক্রের মূল হোতা সহ ৮ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। ভ্রমণ ভিসায় মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা বলে মোটা অঙ্কের টাকা নেয়া, এরপর ধরিয়ে দেওয়া হয় নকল বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড। পরে এই নকল ক্লিয়ারেন্স কার্ড নিয়ে বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে আটকে গেলে ভুক্তভোগীরা বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন, কিন্তু ততক্ষণে উধাও এই চক্র। নানা মাধ্যমে চেষ্টা করে তাদের খোঁজ বের করতে পারেন না প্রতারিতরা। তিনি বানায় দিছে নাই বিএমজি কার্ডটা, আমরা এয়ারপোর্টে গেছি, আমাদের দৌড়া ফেলাইছি এয়ারপোর্ট যে কর্মকর্তারা, কিন্তু আমরা এটা জানতাম না যে এটা ফেক ছিল। ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, তুমি হেয়ারের মাধ্যমে যাওয়ার পরে দিয়ে তোমার বিএমই কার্ডটা দিব। রাজধানীর বিভিন্ন এলাকা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে এই চক্রের ৮ সদস্যকে গ্রেফতারের পর র্যাব বলছে প্রায় ৭ বছর ধরে এই চক্র ৫ শতাধিক মানুষকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। চক্রের মূল হোতা নাইম খান লোটাস প্রতারণার টাকা দিয়ে সংযুক্ত আরব আমিরাতে চালু করেছে ব্যবসা প্রতিষ্ঠান, আর নকল ক্লিয়ারেন্স কার্ড বানিয়ে দিত গ্রাফিক্স ডিজাইনার হাবিব। এই চক্রের মাধ্যমে গত ৬-৭ বছরে প্রায় 500-500-এর মতো লোক দুবাইতে প্রেরণ করা হয়েছে এবং এক একজন ব্যক্তির কাছ থেকে 2 থেকে 3 লাখ করে টাকা নেওয়া হয়েছে। বিএমইটি কার্ডের ব্যাপারে যদি বলি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আনুমানিকভাবে তারা বলেছে এখন পর্যন্ত শতাধিক 100-এর মতো বিএমইটি কার্ড তারা নকল প্রডিউস করেছে এবং ডিস্ট্রিবিউশন করেছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে র্যাব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মাত্র 10,000 টাকায় ঢাকায় পাকা বাড়ি দেয়া সহ লোভনীয় অফার দিয়ে রাজধানীতে প্রতারণার ফাঁদ। হতদরিদ্রদের টার্গেট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এ ঘটনায় বাড্ডা থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। রাজধানীর দক্ষিণ বাড্ডার নানির বাড়ির মোড়, এই এলাকায় করোনার সময় হতদরিদ্র মানুষের সেবক হিসেবে হাজির হন মোহাম্মদ শরীফ নামে এক ব্যক্তি। এলাকায় স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়ার কথা বলে সবার কাছ থেকে তুলে নেন 15 থেকে 20,000 টাকা। প্রথমে কিছু পণ্য দিয়ে সবার আস্থা অর্জন করেন, এরপরই বেরিয়ে আসে আসল চেহারা। রাজধানীর বিভিন্ন স্থানে বাড়ি, বিদেশে পাঠানো, স্বল্প মূল্যে স্বর্ণ দেওয়ার কথা বলে প্রায় 30 লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্র। বাচ্চা ফেটা নিয়ে কাজ করে মানুষের পাশে কাজ করে টাকা দিচ্ছি, চাল দিব, তেল দিব, পরে বাচ্চাটা কত কষ্ট হয়ে চলি। এইখানে কম এইখানে ঘর দিব, ঘরের লেগে দিছি 10,000 টাকা। চাইল ডাইল না দিব, 1 সপ্তাহের ভিতরে টাকা মানুষ জোগাড় করেন, 1 সপ্তাহের ভিতরে দিয়ে দিব। আমরা ঘরে একটা বাড়ি দেবো, ঘর দেবো, আপনারা ওই কিছু টাকা দেন। সে বাইরের কথা বলছে, পরে কয়েকজন লোক জোগাড় করছে এই জায়গা, ঠিক আছে। জোগাড় করার পরে বলছে যে আমরা ঘর দেই, সরকারের মাধ্যমে ঘর দেই, পরে ঘরের লোক জোগাইছে এখানে। এই চক্রের প্রধান মোহাম্মদ শরীফ নিজেকে পরিচয় দিয়েছেন উত্তরা র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তা, আর এলাকার সাধারণ মানুষের আস্থা অর্জনের দায়িত্বে ছিলেন সুফিয়া নামের এক নারী। হতদরিদ্রদের টার্গেট করাই তাদের প্রধান কাজ।
20-30 লাখের মতন নিয়ে সুপিয়া শরীফ আর সুপিয়ার আরেকটা ভাই আছে, তারা 3 জন পলাতক। ফোন দিলে আসে না, ধরে না। ফোন দিলে উনি আরো উল্টা আমাদের হুমকি দেয়। ও আমাদের খুব কষ্ট দিতেছে, রোজার মাস ধরে আমাদের কষ্ট দিছে, ওর বিচার চাই আমরা। এই ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী এলাকাবাসী। পুলিশ জানায় দ্রুতই অপরাধীকে আইনের আওতায় আনা হবে। একটা অভিযোগ পেয়েছি, যেহেতু এনারা প্রতারিত, অভিযোগে যেটা আছে। স্থানীয়রা জানান শরীফ দক্ষিণ বাড্ডা সহ বিভিন্ন এলাকার মানুষদের প্রতারিত করেছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের নদীপথের আতঙ্ক, 7,000 অবৈধ বাল্ক হেড। অদক্ষ চালক আর ফিটনেসবিহীন এই জলযানের ধাক্কায় প্রায় দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। অভিযোগ আছে ঘুষ নিয়ে অবৈধ বাল্ক হেড অবাধে চলাচলের অনুমতি দিচ্ছে দায়িত্বশীল সংস্থার কর্মকর্তারা। তবে ঘুষ নেয়ার প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বিআইডব্লিউটি-এর। আল মামুনের ক্যামেরায় মার্জিয়া মুমুর রিপোর্ট। 5,221 কিলোমিটার দীর্ঘ নদীপথে মূর্তিমান আতঙ্ক বালুবাহী নৌযান বাল্কহেড। বুড়িগঙ্গা, তুরাগ, মেঘনা, শীতলক্ষ্যা সহ দেশের বিভিন্ন নদীতে বেপরোয়া গতিতে চলা বাল্কহেডের ধাক্কায় প্রতিনিয়ত ডুবছে যাত্রীবাহী নৌযান, প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। সরকারি হিসেবে 4,700টি নিবন্ধিত বাল্কহেডের কথা বলা হলেও নদীতে চলছে 11,000 বাল্কহেড। আর এইসব অবৈধ বাল্কহেড চলছে দক্ষ মাস্টারের পরিবর্তে অদক্ষ শুকানি দিয়ে। অনেকের মাস্টার সার্টিফিকেট নাই, ঠিক আছে, আমার সিনিয়র একজন আছে, একটু গন্ডাগার শিখতে পারলেই সে মিস্ত্রি। বিআইডব্লিউটিএ বলছে অবৈধ বালু ব্যবসায়ীদের কারণেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অনুমোদনহীন এসব বাল্কহেড। বালু ব্যবস্থাপনা যেটা বিভিন্ন জায়গায় জেলা প্রশাসকরা দিয়ে থাকেন, সেখানে স্থানীয় পর্যায়েও একটু নজরদারি প্রয়োজন আছে। আমাদের কর্মচারী হোক আর পুলিশের কর্মচারী, অবশ্যই তাদের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাল্কহেডের ফিটনেস ও চালকদের লাইসেন্স প্রদানকারী একমাত্র সংস্থা নৌ পরিবহন অধিদপ্তর প্রধান চলমান অনিয়ম নিয়ে দিলেন দায়সারা জবাব। কৌশলগত, কারিগরি এবং এর যে সমস্ত ক্রু এগুলি ম্যান করে, এখানে সবার মধ্যে সমস্যা রয়েছে। রাতের আধারে নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি হলেও মানা হচ্ছে না বেশিরভাগ নদীতে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও রাজধানীর কাউরান বাজারে বাড়েনি কাঁচা পণ্যের দাম, বরং খুচরা পর্যায়ে শিম, বেগুন সহ অনেক সবজির দামই কমেছে, এমন দাবি এখানকার ব্যবসায়ীদের। তবে একদিনের ব্যবধানে কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়ে গেছে সব ধরনের মাছের দাম। প্রতিদিনের মতোই নিত্যপণ্যের পসরা নিয়ে বসেছেন রাজধানীর কারওয়ান বাজারের খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা। বিভিন্ন দোকান যাচাই বাছাই করে ক্রেতারাও কিনছেন দরকারি শাকসবজি। শুক্রবার ভোর থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের যে পরিবহন ধর্মঘট চলছে, তার কেমন প্রভাব পড়েছে রাজধানীর এই বাজারে, এমন প্রশ্নের জবাবে এখানকার খুচরা বিক্রেতারা জানালেন সরবরাহ স্বাভাবিক থাকলেও কম ছিল আশপাশের কাঁচা বাজারের খুচরা বিক্রেতা। তাই পণ্য পর্যাপ্ত থাকায় অনেক সবজির দামই কমেছে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে। বেশিরভাগ ক্রেতাও জানালেন তুলনামূলক কম দামের কথা। আমরা তো মনে করেন সকালে মাল কিনি, বাজারে সব রকম মালই পাইছি। ঢাকার বাড়ি যে মালটা যায় এখান থেকে, ওই মালটা না যাওয়া যায়, আমরা আরো কমে পাইছি গতকাল থেকে। 100 টাকা কেজি হয়েছে সিম আজকে, গতকাল আসলে 140 টাকা, 130 টাকা। তাল বেগুন গত সপ্তাহে, গতকালকে আসলে আপনার 100 টাকা, আজকে হলো 90 টাকা। কফি আমার মনে হলো একটু দাম কম মনে হলো, 10টার মতো কম। গত সপ্তাহের চেয়ে বাজার আজকে একটু কম। সবজি এটা তুলনামূলক একটু দাম বেশি আগে থেকে, দাম কমেও নাই, বাড়েও নাই। তবে এই বাজারের মাছ বিক্রেতারা জানালেন ধর্মঘটের বেশ প্রভাব পড়েছে তাদের ব্যবসায়। পরিবহন সংকটে স্বাভাবিক নেই সরবরাহ, তাই রাতারাতি বেড়েছে মাছের দাম। বাজার যেটা আছে 10-20 টাকা বাড়তি আছে সব মাছেই। গাড়ি ঘোড়া ঢুকতে পারতেছে না, সেই জন্য। তাদের একটাই অজুহাত হচ্ছে যে ধর্মঘট, গাড়ি চলতেছে না, অথচ বাজারে পর্যাপ্ত পরিমাণ মাছ আছে। এদিকে কাঁচা পণ্যবাহী যানবাহন চলমান ধর্মঘটের আওতার বাইরে রাখতে না পারলে নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে নিত্যপণ্যের বাজার, এমন আশঙ্কার কথা জানালেন ক্রেতা বিক্রেতা সবাই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বিশ্বের উন্নত অনেক দেশকে পেছনে ফেলে হাইড্রোজেন ফুয়েল যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামে নিত্য ব্যবহার্য বর্জ্য এবং পানি থেকে হাইড্রোজেন ফুয়েল উৎপাদনের গবেষণা এখন শেষ পর্যায়ে। এজন্য জাপান থেকে নিয়ে আসা হয়েছে বিশেষ গাড়ি।
আগামী বছরেই হাইড্রোজেন ফুয়েলের বাণিজ্যিক উৎপাদন শুরু হবে বলে জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় কমলদের রিপোর্ট। বাংলাদেশ সরকারের বিশেষ অনুমতি নিয়ে জাপান সরকারের সহযোগিতায় গত মাসে চট্টগ্রামে আনা হয়েছে হাইড্রোজেন ফুয়েল চালিত এই গাড়িটি। এই গাড়ি সামনে রেখে চলছে হাইড্রোজেন ফুয়েল উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতি। এই হাইড্রোজেন একটি বিকল্প জ্বালানি হিসাবে আমাদের সে পরিপূরক জ্বালানি হিসাবে কাজ করবে এবং সেক্ষেত্রে বাংলাদেশ বড় ধরনের একটা জ্বালানি পাওয়ার সুযোগ রাখে। বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণাগারে 2018 সাল থেকে শুরু হয় হাইড্রোজেন ফুয়েল উৎপাদন ও গবেষণা সংক্রান্ত এই প্রকল্পের কাজ। এরই অংশ হিসেবে প্রথম পর্যায়ে নিত্য ব্যবহার্য বর্জ্য থেকে হাইড্রোজেন ফুয়েল উৎপাদন করা হচ্ছে। আগামী বছরই পানি থেকে উৎপাদন করা হবে হাইড্রোজেন ফুয়েল। এই হাইড্রোজেনটা মজুত করে পরবর্তীতে গাড়ি এবং অন্যান্য স্টেশনারি ফুয়েলের জন্য আমরা এটা ব্যবহার করব। সাধারণত 1 লিটার পেট্রোলে মাত্র 10 থেকে 15 কিলোমিটার যাতায়াত করা যায়। এক্ষেত্রে 1 কেজি হাইড্রোজেন ফুয়েলে 100 থেকে 130 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করা যাবে। পানি থেকে হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা করে আমরা এটাকে হয়তো ফুয়েলটা এখান থেকে নিতে পারবো আর কি, ফলে কষ্ট অনেক কমে যাবে। বাংলাদেশে পেট্রোল, ডিজেল, অকটেন, হাইব্রিড এবং ইলেকট্রিক চালিত গাড়ি ব্যবহার হচ্ছে। এইসব গাড়িতে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে পরিবেশ দূষণের মাত্রা ভয়াবহ। তবে হাইড্রোজেন ফুয়েল চালিত যানবাহন হবে একেবারেই পরিবেশ উপযোগী। জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য হাইড্রোজেন ফুয়েল নিয়ে বিশ্বের হাতে গোনা যে কটি দেশ গবেষণা করছে, বাংলাদেশ তার অন্যতম। সব কিছু ঠিক থাকলে আগামী বছরই হাইড্রোজেন ফুয়েল বাণিজ্যিকভাবে বাজারজাত করা হবে। আর বাংলাদেশের জ্বালানি ইতিহাসে অন্যতম অংশ হয়ে থাকবে জাপান থেকে আনা এই গাড়িটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশের উন্নয়নে নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের আয়োজনে সভায় তিনি বলেন, বেসরকারি খাতের অবদানে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। ব্রিটেনে বাংলাদেশিরা যেভাবে দক্ষতার সঙ্গে কাজ করছে, তেমনি বাংলাদেশেও মেধাশক্তি কাজে লাগাতে পারলে অনেক দূর এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন সিবিআই প্রেসিডেন্ট। লন্ডন থেকে সানবেরুপোলের রিপোর্ট। ব্রিটেনের 7.5 কোটি জনসংখ্যার মধ্যে 10 লাখের বেশি বাংলাদেশির বসবাস। যুক্তরাজ্যে 3,12,000 কোটি ডলারের বিশাল অর্থনীতিতে বাংলাদেশিদের অবদানও কম নয়। মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে বিভিন্ন খাতে কাজ করছেন প্রবাসীরা। যুক্তরাজ্যের বাজারে প্রায় 350 কোটি ডলারের পণ্য রফতানি করে বাংলাদেশ। এর বেশিরভাগই তৈরি পোশাক। তবে কৃষিজাত সহ অন্যান্য পণ্য বাজারজাত করতেও ব্যবসায়ীরা কাজ করছেন বলে জানান ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের সভাপতি। আমরা 2020 সাল থেকে এগ্রিকালচার ইভেন্ট নিয়ে কথা বলতেছি, ফার্মারদের সাথে আমরা কাজ করছি, বাংলাদেশে প্যারিশেবল প্রোডাক্টের যে এক্সপোর্টার ওদের সাথে কাজ করছি। এবং লন্ডনের একটি হোটেলে আয়োজিত আলোচনা সভা ও নৈশভোজে যোগ দেন বাংলাদেশ যুক্তরাজ্যের ব্যবসায়ী ও প্রবাসীরা। 38 years for Bangladesh GDP to grow from $8 billion to $38 billion. And it took 12 years for the GDP to grow from $38 billion to $330 billion. যুক্তরাজ্যের অর্থনীতিতে বছরে 4.2 বিলিয়ন পাউন্ড অবদান রাখে বাংলাদেশিদের শ্রমে গড়া 12,000 রেস্তোরাঁ। সানবীর রূপল, সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। অবশেষে পরিচয় মিলেছে জার্মানির বার্লিনে রুশ দূতাবাসের সামনে পাওয়া মৃত ব্যক্তির। তিনি আর কেউ নন, রাশিয়ান দূতাবাসেরই একজন কূটনীতিক কিংবা দ্বিতীয় সেক্রেটারি। এদিকে জার্মান পুলিশের ধারণা, নিহত ব্যক্তি রুশ গোয়েন্দা সংস্থা FSBর একজন এজেন্ট। জার্মানি থেকে চাঞ্চল্যকর সেই দুর্ঘটনার বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। গত 19 অক্টোবর বার্লিনের রাশিয়ান দূতাবাসের সামনে পড়ে থাকা মৃত ব্যক্তির পরিচয় অবশেষে শনাক্ত করেছে জার্মানির পুলিশ ও নিরাপত্তা বাহিনী। দেশটির অন্যতম নির্ভরযোগ্য গণমাধ্যম স্পিগেলের সূত্র থেকে জানা যায়, রাশিয়ান দূতাবাসের সামনে পড়ে থাকা মরদেহটি 2019 সালে জার্মানিতে নিযুক্ত পুতিন সরকারের একজন কূটনীতিক বা দ্বিতীয় সেক্রেটারির। বিষয়টি নিশ্চিত করেছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তবে জার্মান নিরাপত্তা বাহিনী বলছে, জার্মানিতে কূটনীতিক হিসেবে তার নাম অ্যাক্রিডিটেশনে থাকলেও মৃত ব্যক্তিটি একই সাথে তার নিজ দেশ রাশিয়ার গোয়েন্দা সংস্থা FSB এর একজন গোয়েন্দা এজেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছিলেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায় ৩৫ বছর বয়সী মৃত ওই কূটনীতিককে পরিকল্পিতভাবেই সেদিন সন্ধ্যা 7:30টার দিকে দূতাবাসের উপরের যে কোনো তলা থেকে জানলা দিয়ে নিচে ফেলে দিয়ে হত্যা করা হয়। যদিও দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই জেনেট সাহেব হত্যার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। এছাড়াও নানা কারণে ওই কূটনীতিকের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে রাষ্ট্রদূত পরিকল্পিত এই হত্যাকে দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেন। জার্মান পুলিশের মতে মৃত ওই কূটনীতিক রাশিয়ার গোয়েন্দা সংস্থা FSB এর সন্ত্রাস বিরোধী ইউনিটের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তির স্বজন হিসেবেও পরিচিত। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। এদিকে ঘটনা তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে বার্লিনের রাশিয়ান দূতাবাসের বিরুদ্ধে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দীর্ঘ বিরতি দিয়ে শীত বাড়ার সঙ্গে সঙ্গে জার্মানিতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। গত 2 দিনে নতুন করে 70,000-এর বেশি মানুষ সংক্রমিত হওয়ায় অস্বস্তিতে দেশটির স্বাস্থ্য বিভাগ। টিকা নিতে অনাগ্রহের কারণেই এই চিত্র বলছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। জার্মানি থেকে নতুন করে করোনা সংক্রমণের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। দীর্ঘ বিরতি দিয়ে জার্মানিতে আবারও করোনায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় শঙ্কিত দেশটির সাধারণ নাগরিক সহ প্রবাসীরা। শুধুমাত্র গত 24 ঘন্টায় জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউটের তথ্য বলছে দেশ জুড়ে সংক্রমিত হয়েছেন 37,000-এরও বেশি মানুষ। হঠাৎ সংক্রমণের উচ্চমাত্রার হারে দিশেহারা দেশটির সাধারণ নাগরিকরা। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন হেসেন ও বায়ার্ন অঙ্গরাজ্যের বাসিন্দারা। বর্তমান জার্মানিতে করোনা মহামারী যেভাবে বাড়ছে এটা খুবই উদ্বেগের বিষয়। আমাদের কমিউনিটি বাংলাদেশি ভাই বোনেরা এই ফ্রাঙ্কফুর্ট বা আশেপাশে বা জার্মানিতে যারা আছেন তারা স্বাস্থ্য সচেতন থাকবেন এবং নিজের পরিবার এবং আশেপাশে সবার চিন্তা করবেন। এদিকে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরুর পর থেকেই টিকার 2 ডোজ নিয়েছেন এমন মানুষের সংখ্যা দেশটির মোট জনসংখ্যার শতকরা 67%। বাকি নাগরিকদের টিকার আওতায় না আনা গেলে সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো অসম্ভব মনে করছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান। তাই টিকা গ্রহণে সাধারণ নাগরিকদের এগিয়ে আসার আহ্বান ছিল সবার কণ্ঠে। গত 2 দিন ধরে আসলে জার্মানিতে করোনার সংক্রমণের হারটা অনেক বেড়েছে। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যারা এখনো টিকা নেননি তাদের মধ্যেই এই সংক্রমণের হারটা বেশি পাওয়া যাচ্ছে। করোনার চতুর্থ ঢেউ মোকাবিলায় দেশটির প্রবীণদের পাশাপাশি ঝুঁকিতে থাকা সকল নাগরিকদের সাথে সাথে ইতিমধ্যে 2 ডোজ নেওয়া সকলকে বুস্টার টিকা দেওয়ার পরামর্শ জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয়ের। জার্মানিতে গত বৃহস্পতিবার ও শুক্রবার হাজার হাজার মানুষের নতুন করে করোনায় সংক্রমণ এটিই প্রমাণ করে বিশ্ব এখনো করোনা মুক্ত নয়। তাই বিশ্বের সবগুলো দেশ তাদের স্বাস্থ্য খাতকে নতুন করে করোনা সংকট মোকাবেলায় প্রস্তুত রাখবে, এমনটি প্রত্যাশা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় এবার এমন এক ট্যাবলেট নিয়ে এলো মার্কিন ফার্মাসিউটিক্যালস কোম্পানি ফাইজার, যা 89% পর্যন্ত কার্যকর। গুরুতর রোগীদের হাসপাতালে ভর্তি বা মৃত্যু ঠেকাতে এটি সক্ষম বলে দাবি করেছে সংস্থাটি। মহামারী মোকাবেলায় এই ট্যাবলেট অভাবনীয় পরিবর্তন আনতে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। যুক্তরাজ্যের উদ্ভাবিত একই ধরনের একটি ট্যাবলেট অনুমোদন পাওয়ার একদিন পরেই এই ঘোষণা দিল ফাইজার। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। করোনা মোকাবিলায় আবারও আশার বাণী নিয়ে এলো মার্কিন ফার্মাসিউটিক্যালস কোম্পানি ফাইজার। পাক্সলোভিড নামে এমন এক ট্যাবলেট আবিষ্কার করেছে তারা, যা করোনা রোগীদের ক্ষেত্রে 89% পর্যন্ত কার্যকর। বয়স্ক ও গুরুতর রোগের উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি হাসপাতালে ভর্তি বা মৃত্যু ঠেকাতে সক্ষম বলে দাবি সংশ্লিষ্ট গবেষকদের। কোভিড-19 আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এটি দারুণভাবে কাজ করে। করোনার লক্ষণ প্রকাশের 3 দিনের মধ্যে এটি প্রয়োগ করলে 89% কার্যকারিতা পাওয়া যায়। আর রোগী যদি সংক্রমণের 5 দিন পর এই ট্যাবলেট সেবন করে তাহলে 85% কার্যকারিতা পাওয়া যায়। ফাইজারের এই ওষুধটি প্রোটিজ ইনহিবিটর হিসেবে কাজ করে। এই ট্যাবলেট ভাইরাসের পুনরুৎপাদনে প্রয়োজনীয় এনজাইমকে আটকে দিতে সক্ষম বলে জানিয়েছেন গবেষকরা। সংস্থাটির চেয়ারম্যানের দাবি, প্রাথমিক ট্রায়াল রানে
পাক্সলোভিডের ফলাফল এত বেশি ইতিবাচক ছিল যে তারা ক্লিনিক্যাল ট্রায়াল নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে দিয়েছেন। শিগগিরই তারা যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা এফডিএর কাছে অন্তর্বর্তী পরীক্ষার ফলাফল জমা দিবেন। এটি আমাদের জন্য একটি সুখবর। আমি বিশ্বাস করি মহামারী মোকাবেলায় প্যাক্সলোভিড অভাবনীয় পরিবর্তন নিয়ে আসবে। কোটি কোটি মানুষের জীবন বাঁচাতে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদী আমরা। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের ট্যাবলেট অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। তবে অনুমোদন দিলেও করোনায় আক্রান্ত রোগীদের ট্যাবলেটটি সেবনের নিয়মের বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি ব্রিটিশ সরকার ও ন্যাশনাল হেলথ সার্ভিস। এদিকে যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি মার্কের উদ্ভাবিত একই ধরনের একটি ট্যাবলেট অনুমোদন পাওয়ার একদিন পরেই এই ঘোষণা দিল যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার। সংশ্লিষ্টদের দাবি এমএসডি ট্যাবলেটের চেয়ে কিছুটা ভিন্ন পদ্ধতিতে কাজ করে পাক্সলোভিড। ইতিমধ্যে যুক্তরাজ্য ফাইজারের এই ওষুধটির 2.5 লাখ কোর্স অগ্রিম অর্ডার দিয়েছে। একই সঙ্গে দেশটি এমএসডি ট্যাবলেটের 4,80,000 কোর্সও অর্ডার করেছে। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আর বদ্ধ ঘরে থাকতে ইচ্ছুক নয় প্রবাসী গৃহিণীরা। তারাও ধীরে ধীরে অদম্য সাহসী উদ্যোক্তা হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়। সে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন আমিরাতে অবস্থানরত প্রবাসী গৃহিণীদের সংগঠন মম অ্যান্ড কিডসের সদস্যরা। শিবলি আল সাদিকের রিপোর্ট। দুবাই, শারজা, আজমান সহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী গৃহিণীরা স্বপ্ন দেখছেন সফল উদ্যোক্তা হয়ে ওঠার। ঘরে পুরুষ কর্তার উপর নির্ভর না করে নিজেরা যেন প্রবাসের মাটিতে স্বনির্ভর হতে পারেন তা নিয়ে কাজ করছেন তারা। সে লক্ষ্যে গঠন করেছেন মম অ্যান্ড কিডস নামে একটি সংগঠন। শুক্রবার রাতে ছিল এই সংগঠনের অভিষেক। আমি যেহেতু একটা সুন্দর ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আছি, দুবাইতে আছি, এটা যেন আমাদের বাউন্ডারির বাইরে আরও যারা সাউথ এশিয়ান ন্যাশনালিটি আছে যারা শাড়ি পরেন ওনারা যেন এই অ্যামেজিং ফেব্রিকটা যেন চেনে, এই কারণে আমি এক্সিবিশনগুলো করি দুবাইতে। এই ধরনের অর্গানাইজেশন আমার মনে হয় আরও হওয়া উচিত। এরকম প্রস্তুতি আয়োজন খুব ভালো। ছোট ছোট যারা বাঙালি কমিউনিটি, যারা ছোট ছোট উদ্যোক্তা, ওরা যেন আরও বেশি উৎসাহী হয়। মম অ্যান্ড কিডসের যাত্রায় প্রবাসী গৃহিণীদের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের আজমানের একটি অভিজাত রেস্তোরাঁয় এক হস্তশিল্প মেলার আয়োজন করা হয়। প্রবাসী পরিবারগুলো নিজেদের তৈরি নানা পণ্য নিয়ে বেচাকেনার জন্য হাজির হয়েছিলেন এই মেলায়। নতুন হলের মধ্যে সবাইকে যেহেতু উমেন্সরা এসে ওদের এক্সিবিশন করে ওদের প্রোডাক্টগুলো দেখাইতে পারুক, যেন ওরা সেল করতে পারুক, তাই বলে আমরা এখানে একটা এক্সিবিশন তৈরি করলাম মহিলাদের জন্য। এবং অনেক প্রতিভা আছে ওনাদের মধ্যে যেগুলো দেখাইতে পারতেছে না, তো এর জন্য আমি ওনাদেরকে একত্রে করে আমি এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি যে মেয়েরা যাতে আগাইতে পারে আর কি। অনুষ্ঠানে দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া প্রায় 1000 খানেক প্রবাসী পরিবারের উপস্থিতিতে প্রাণবন্ত ছিল মেলা প্রাঙ্গণ। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। উপসাগরীয় অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাণিজ্য সম্মেলন। সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান সহ আশপাশের দেশগুলোর প্রবাসীরা এই সম্মেলনে অংশ নেন। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও বিপুল সংখ্যক প্রবাসীদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ব্যবসায়ীদের বাণিজ্য সম্মেলন। প্রথমবারের মতো এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিজনেস কাউন্সিল। দোহায় অনুষ্ঠিত এই সম্মেলনে কাতারের পাশাপাশি প্রতিবেশীদের সংযুক্ত আরব আমিরাত, ওমানে বসবাসরত প্রবাসীরা এতে অংশ নেন। তারা বলেন, উপসাগরীয় অঞ্চলে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীদের পারস্পরিক সেতুবন্ধন তৈরি করবে এ সম্মেলন। 22 নিয়ে যে একটা ব্যবসা বাণিজ্য, যে একটা আমরা বাংলাদেশিরা যারা পিছিয়ে আছি, আমাদের জন্য একটা ব্যবসার সেতুবন্ধন সৃষ্টি হবে। বাংলাদেশের ব্যবসা গালফের মধ্যে প্রসারের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। গালফের একটা 6টা দেশ মিলে একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য, যেটা দিয়ে আমরা পারবো বাংলাদেশের পণ্যকে প্রসার ঘটাতে। বাংলাদেশি পণ্যের বিশাল বাজার সৃষ্টি করা ও বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতে বিনিয়োগ করার উদ্দেশ্যেই এই সম্মেলন বলে জানান আয়োজকরা। বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে একটি কানেক্টিভিটি তৈরি এবং বাংলাদেশের পণ্য কিভাবে আরো বেশি গালফ মধ্যপ্রাচ্যে আনা যায় সেই দিকে আমরা এই সংগঠনের নেতৃবৃন্দরা কাজ করব। 2022 বিশ্বকাপে উপলক্ষে কাতারে অনেক সম্ভাবনা ব্যবসা রয়ে গেছে। এই ব্যবসার জন্য আমরা বাংলাদেশের পণ্য আনি, আমরা যেন কাতারে ব্যবসা করতে পারি। বাণিজ্য সম্মেলনের উদ্যোগকে স্বাগত জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। আমাদের এখন চেষ্টা হচ্ছে আমরা
আমাদের দিক থেকে যাতে বেশি পরিমাণে পণ্য কাতারে রপ্তানি করতে পারে সেটা আমাদের চেষ্টা থাকবে। এবং কাতার একটা অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে মহামারী নিয়ন্ত্রণ করার মাধ্যমে। 2022 কাতার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্যবসায়িক সম্ভাবনার কাজে লাগাতে সম্মেলনে গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন নামে নতুন একটি সংগঠন তৈরি করা হয়। কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে কাজ করবে এ সংগঠন। সময় সংবাদ, দোহা, কাতার। বিশ্বকাপে উইন্ডিজের হার সুখবর হয়ে এলো বাংলাদেশের জন্য। টি-20 র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশ উঠে আসলো 8 নম্বরে, যার ফলে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ড এড়িয়ে সরাসরি সুপার 12-এ খেলবে বাংলাদেশ। দুবাই থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। সবার আগে বিশ্বকাপ শেষ করে দেশে ফিরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রাপ্তির খাতা এবার কিছুই যোগ করতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদের দল। স্মরণকালের সবচেয়ে বাজে পারফরমেন্সে ক্রিকেটার থেকে কোচিং স্টাফ সবাই এখন প্রশ্নের মুখে। বিশ্বকাপ শেষ হলেও কিছু সমীকরণ ছিল বাংলাদেশ ক্রিকেট দলের, সেটা অবশ্য এবারের বিশ্বকাপের জন্য না। বিশ্ব আসর শেষে র্যাঙ্কিংয়ের হিসেবে নির্ধারিত হবে আগামী বিশ্বকাপের সুপার 12-এর 8 দল। বাংলাদেশ উইন্ডিজ ম্যাচের আগে বাংলাদেশের সমান পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু ক্যারিবিয়ানরা হেরে যাওয়ার পর 7,680 পয়েন্ট ও 226 রেটিং নিয়ে তারা চলে গেছে 10 নম্বরে, আর 7,888 পয়েন্ট ও 232 রেটিং নিয়ে 8 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। নবম স্থানে আছে শ্রীলঙ্কা দল, তাদের পয়েন্ট 6,951 আর রেটিং 232। বিশ্বকাপের বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ থেকে বাদ পড়তে পারেন লিটন সৌম্য সহ বেশ কয়েকজন। এই সিরিজের স্কোয়াডে থাকতে পারে চমক। জানা গেছে নির্বাচকদের বিবেচনায় আছেন রাব্বি, ইমন, তৌহিদ, হৃদয় সহ ঘরোয়া লিগে পারফর্ম করা 7 ক্রিকেটার। ইতিমধ্যে এনসিএল এর পরবর্তী রাউন্ডে অংশ না নিতে তাদেরকে নির্দেশনাও দেওয়া হয়েছে। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 14 নভেম্বর দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ব্যর্থ বিশ্বকাপ শেষে 2 ধাপে ফিরেছেন 10 ক্রিকেটার, 4 জন এখনও আছেন দুবাইয়ে। তবে নির্বাচক প্যানেলের যেন ঘুম হারাম, কখনো বোর্ড সভাপতি, কখনো বা নিজেদের মধ্যে। ব্যর্থতার অনুসন্ধান আর ভবিষ্যৎ দল গঠনে দফায় দফায় হচ্ছে আলোচনা। বিশ্বকাপ ব্যর্থতা যেন নাড়িয়ে দিয়েছে দেশের গোটা ক্রিকেটের ভিত, চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক। প্রশ্ন, এমন পারফরমেন্সের পর তবে কি বদলে যাচ্ছে টি-20 স্কোয়াড? বিশেষ করে সৌম্য, লিটনরা শটার ফরম্যাটে তবে কি পড়তে যাচ্ছেন বাদ? গুঞ্জন আরও জোরালো হয় এনসিএল এর বেশ কয়েকজন ক্রিকেটারকে বিসিবির পক্ষ থেকে প্রস্তুত থাকতে বলা হলে। তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি প্রধান নির্বাচক। ওয়ার্ল্ড কাপের পরে আমরা এই প্রথম মিটিংয়ে বসছি, তো এইটা নিয়ে আমরা সব বিষয়ে আলোচনা হবে, খালি পুরা সার্বিক পারফরমেন্স নিয়ে আলোচনা হবে এবং সামনের দিকে কীভাবে আরও বেটার করা যায় এবং ভালো ক্রিকেটটা খেলতে পারি আগামী সিরিজটায়, সেটা দিয়ে নজর দেওয়া হবে। আমাদের যে সিলেক্টর গিয়েছে ওর থেকে ওটা আমাদের জানতে হবে, কোচের সাথে ডিসকাশন আছে, সব কিছু জেনে তারপর ঠিক করণীয়টা করানো হবে। প্রাথমিক একটা স্কোয়াড আমরা রেডি করছি, তো প্রাথমিক স্কোয়াডে কিছু খেলোয়াড়কে আমরা অলরেডি ন্যাশনাল লিগ থেকে পুল আউট করেছি। বিপরীতে তাদের ভাবনার পুরোটাই পাকিস্তান সিরিজ, যার জন্য 2-1 দিনের মধ্যে চূড়ান্ত হবে প্রাথমিক স্কোয়াড। মূল দল ঘোষণা হওয়ার কথা আগামী 14 নভেম্বর। সঙ্গে সামনের ব্যস্ত শিডিউল নিয়েও আছে পরিকল্পনা। যেহেতু বিশ্বকাপে খুব হতাশাজনক একটা পারফরমেন্স হয়েছে, তারপরেও আগামী কয়েকদিনের মধ্যে সিরিজের প্রস্তুতি শুরু হবে, তো সেই হিসাবে আমাদের বেস্ট পসিবল সাইডটা রেডি করার জন্য আমরা আজকেই বসছি, তো আগামী 2-1 দিনের মধ্যে দল আমরা রেডি করে ফেলব। তবে টি-20 দল নিয়ে আলোচনা থাকলেও পাকিস্তান সিরিজে টেস্ট স্কোয়াড নিয়ে খুব একটা ব্যবচ্ছেদ না করার ইঙ্গিত প্রধান নির্বাচকের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।